গরিব ঘরের মেয়ে অপু নিজের মাথায় একটা বড় পুঁটলি নিয়ে প্রচণ্ড রোদে অসহ্য গরমে নিজে পায়ে হেঁটে নির্জন এক রাস্তায় যাচ্ছিল। জানি না কবে আমার আর আমার পরিবারের এই গরিব অবস্থা কাটবে। হে ভগবান, তুমি দয়া করে আমাদের এই গরিব থেকে মুক্ত করো। কিছুটা হাঁটার পর হঠাৎ করেই প্রচণ্ড রোদের কারণে অপুর মাথা ঘুরে যায়। অপু মাথা ঘুরিয়ে মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে, আর পাথরে আঘাত পেয়ে তার মাথা আর পা থেকে রক্ত বেরোতে থাকে। সেই সময়েই একটি সুন্দরী মেয়ে অপুর পথ দিয়ে যাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন তার কাছে কোনো অলৌকিক শক্তি আছে। আরে, এই মেয়েটা কে? এই মেয়ের শরীর থেকে তো কত রক্ত বেরোচ্ছে। তখনই সেই সুন্দরী মেয়ে অপুর জুতো খুলে পুকুরে ফেলে দেয় আর তার পায়ে এবং মাথায় কাপড় বেঁধে দেয়। আরে, একে দেখে তো খুবই দুঃখী মনে হচ্ছে। ওর দুঃখের কারণ জানতে হলে আমাকে ওর অতীতে গিয়ে ওর দুঃখের ব্যাপারটা জানতেই হবে। তখনই সেই সুন্দরী মেয়েটি অপুর মাথায় নিজের হাত রেখে চোখ বন্ধ করলে মেয়েটি পলাশপুর নামের একটি ছোট্ট গ্রাম দেখতে পায়, যেখানে অপুর পরিবার থাকে। গরিব ঘরের মেয়ে অপু নিজের ছোট্ট একটা ঘরে নিজের দাদা, বৌদি ও মায়ের সাথে থাকে। ওগো, তুমি কখন বাড়িতে চাল ডাল কিনে আনবে? বাড়িতে তো খাওয়ার মতো একটুও রেশন নেই। মালতী, আজও জমিদার বাবু কাজের টাকা দেয়নি। যখনই হাতে টাকা আসবে আমি রেশন নিয়ে আসবো। অপু তার বাড়িতে তার দাদা রমেশ, বৌদি মালতী ও মায়ের সাথে খুব অভাবেই জীবন কাটাতো। অপুর বৌদি মালতীর বিয়ে কিছুদিন আগেই হয়েছে। রমেশ এই পলাশপুর গ্রামেই জমিদারের এক কারখানায় কাজ করত। তার সারাদিনে মাত্র 200 টাকাই রোজগার হতো। এত কম টাকায় খুব মুশকিলে তার অভাবে সংসার চলত। প্রত্যেক দিনের মতোই রমেশ আজকেও তার কাজে চলে যায়। মা, অপু দে, আমার ঔষধটা দে, খেয়ে নেই। অপুর মা হার্টের রোগী ছিল, ওষুধ ছাড়া তার ভালো থাকা সম্ভব নয়। তখনই অপু টেবিলের দিকে তাকিয়ে দেখল সব ওষুধই শেষ হয়ে গিয়েছে। মা, তোমার ওষুধ তো সব শেষ হয়ে গেছে। সে কি, এবার ওষুধ আসবে কি করে? রমেশের কাছে তো এখন ওষুধ কেনার টাকাও নেই। মনে হয় আমার আর বাঁচা হবে না। মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি বরং ওষুধ দোকান থেকে ধার করে ওষুধ আনি। যখন হাতে টাকা আসবে তখন না হয় সব টাকা শোধ করে দেব। আপনার যে রোজ ওষুধ খাওয়াটা খুবই দরকার। ঠিক আছে বৌমা, যাও ধার করেই আনো। অপু, তুমি রান্নাটা বরং দেখো, আমি ততক্ষণে ওষুধটা কিনে আনি। মালতী বাড়ির বাইরে চলে যায়। মালতীর শ্বশুর বাড়ি খুবই গরিব ছিল। তাদের বাড়িতে রান্না করার জন্য গ্যাস পর্যন্ত ছিল না। রাত হয়ে গেলে রমেশ ক্লান্ত শরীর নিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিল। আজকেও তো মালিক কাজের টাকা দিল না। এখন আমি কি করব? ঘরে তো চাল ডালও সব শেষ হয়ে গেছে। তখনই রাস্তা দিয়ে রমেশের এক পরিচিত বাইক নিয়ে বাড়ি যাচ্ছিল, আর সে রমেশকে বাইকে চাপিয়ে বাড়ির দিকেই যাচ্ছিল। তখনই হঠাৎ করে রাস্তা দিয়ে জোর গতিতে একটি লরি এসে বাইকে ধাক্কা মেরে চলে যায়। এই দুর্ঘটনায় রমেশের দুটো পা চলে যায়। এই খবর যখন রমেশের পরিবার পায়, তখন তার পরিবারের মানুষদের কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে যায়। তারা রমেশের চিকিৎসার জন্য ঘরের সমস্ত আসবাবপত্র বেচে দেয়। কিছুদিন পর রমেশ পুরোপুরি বিকলাঙ্গ হয়ে বাড়িতে বসে থাকে। একদিন সকালে যখন সবাই বাড়িতে থাকে, এই সব কি হয়ে গেল ভগবান? বৌমা, এবারে কিভাবে আমাদের সংসার চলবে? কত খারাপ ছেলে আমি! যেই সময় আমার পরিবারের পাশে থাকা দরকার ছিল, সেই সময়ই আমি অকর্মণ্য হয়ে পরিবারের ঘাড়ে বোঝা হয়ে গেছি। ওগো, তুমি এত দুঃখ পেও না। যা হওয়ার তো হয়েই গেছে, এতে কার কি করার আছে? মালতী,
ঘরে আমাদের বয়স্ক মা আছে, ঘরে বিয়ের বয়সী বোন আছে। এখন আমার এই অবস্থায় আমার একমাত্র বোনের বিয়ে আর সংসারের খরচ খরচা কি করে চলবে? ওগো, তুমি চিন্তা করো না, কাল থেকে আমি অন্যের বাড়িতে গিয়ে কাজ করে সংসার চালাবো। বৌদি, আমিও কাল থেকে তোমার সাথে লোকের বাড়িতে কাজ করতে যাব। দুজনে রোজগার করলে সংসার খরচ চলে যাবে। পরের দিন থেকেই মালতী আর অপু লোকের বাড়িতে কাজের খোঁজে বেরিয়ে যায়। তখন মালতী সেই গ্রামেরই জমিদারের বাড়িতে রোজ 200 টাকা বেতনের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ পেয়ে যায়। অপরদিকে অপু ওই গ্রামেরই লোকেদের কাপড় ধোয়ার কাজ করত। অপু রোজ 100 টাকা করে রোজগার করত। কিছুদিন এইভাবেই কেটে যায়, আর মালতী ও অপু রোজগারেই সংসার চলে যায়। এক সকালে যখন মালতী জমিদারের বাড়িতে কাজ করছিল, তখন বাড়িতে শুধুমাত্র জমিদারের ছেলেই ছিল। কি সুন্দরী, কি করছো? একটু আমার দিকেও দেখো। তুমি চাও তো চলো একটু মজা করি। জমিদারের ছেলের ব্যবহার মালতীর ঠিক মনে হচ্ছিল না, তাই সে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে এবং বাড়িতে এসে কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলে। কি? আমি ওই জমিদারের ছেলেকে ছাড়বো না। ও তোমার সাথে নোংরামো করেছে। ওগো শোনো, তুমি ওদের সাথে ঝামেলায় জড়িও না। তুমি তো জানো ওদের কত ক্ষমতা। বৌদি, কাল থেকে তোমাকে কাজে যেতে হবে না, বাড়ির বউ বাড়িতে থাকাই ভালো। এরপর পরিবারের সমস্ত দায়িত্ব অপুর মাথায় এসে পড়ে। অপুকে আরও বেশি করে কাপড় কাচতে হয়। এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ করে অপুর মায়ের শরীর খুব খারাপ হয়ে যায়। তখনই সবাই তাকে হসপিটালে ভর্তি করে। আপনাদের মায়ের হার্টের অপারেশন করতে হবে। আপনারা তাড়াতাড়ি অপারেশন করানোর জন্য 1 লক্ষ টাকার ব্যবস্থা করুন, না হলে আপনাদের মাকে বাঁচানো সম্ভব নয়। কি? 1 লক্ষ টাকা? অপু, এত টাকা এখন কোথা থেকে আসবে? তখন মালতী জমিদারের কাছে তাদের বাড়ি বিক্রি করে টাকার ব্যবস্থা করে, আর তারা একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতে শুরু করে। কিছুদিন পর আবার অপু মাথায় কাপড়ের পুলটি নিয়ে পুকুরের দিকে আসছিল, আর মাথা ঘুরিয়ে পড়ে যায়। তখনই সেই সুন্দরী মেয়েটি যে অপুর মাথায় এতক্ষণ হাত দিয়ে বসেছিল, সে নিজের চোখ খুলল, আর সঙ্গে সঙ্গে অপুর জ্ঞান ফিরে এলো। আরে, আপনি কে? আমি এক জাদুপরী অপু। আমি তোমার অতীতের সব ঘটনাই দেখেছি। এইটুকু বয়সে তুমি কতই না দুঃখের জীবন কাটিয়েছো। এটাই আমার ভাগ্য। এখন তো মনে হয় যে আমার সারা জীবনটা শুধু দুঃখেই পরিপূর্ণ থাকবে। এত দুঃখের জীবনের থেকে তো আমার মরে যাওয়াই ভালো। এইরকম বলতে নেই অপু, যাও ওই পুকুর থেকে নিজের জুতোটা তুলে নাও। এরপর অপু পুকুরে নেমে নিজের জুতো তুলে দেখে জুতোটি সোনার হয়ে গিয়েছে। আরে, এই জুতোটা সোনার কিভাবে হয়ে গেল? এটা কি করে সম্ভব? তখনই অপু পেছনের দিকে ঘুরে দেখল সেখানে সেই পরী আর ছিল না। আরে, এই পরী কোথায় চলে গেল? অপু তার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না। তখনই তার হাত থেকে একটি চুড়ি পুকুরে পড়ে যায়। সে যখন তার চুড়িটি জল থেকে তুলল, অপু দেখল তার তামার চুড়িটি সোনার হয়ে গিয়েছে। এই চমৎকার দেখে অপু অবাক হয়ে যায়। আরে, এই চুড়ি তো এক্ষুনি তামার ছিল, সোনার কিভাবে হয়ে গেল? মনে হয় এটা কোনো জাদুর পুকুর। এখানে যেই জিনিসটাই ফেলা হবে সেটা সোনার হয়ে যাবে। এরপর অপু আর দেরি না করে এক এক করে তার কিছু জিনিস পুকুরে ফেলল, আর সমস্ত জিনিস সোনার হয়ে গেল। আরে বাহ, এত সোনা! এই সোনা দিয়ে তো আমাদের পরিবারের সব অভাব মিটে যাবে। তখন অপু সমস্ত সোনা নিয়ে নিজের বাড়ির দিকে ফিরে এলো, আর নিজের পরিবারে সেই জাদুর পুকুরের ব্যাপারে সব ঘটনা খুলে বলল। এত সোনা দেখে সবাই খুবই খুশি হয়ে গেল। কি জাদুর পুকুর? আরে বা অপু, এবার তো আমাদের সব অভাব মিটেই যাবে। আরে হ্যাঁ দাদা,
মা, বৌদি, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। এখন থেকে আমরাও একটা ভালো জীবনযাপন করব। এরপর অপু সেই সোনা বিক্রি করে অনেক টাকা আনে আর একটা বিলাসবহুল বাড়ি কিনে সুখে জীবন শুরু করে আর নিজের দাদা বৌদিকে একটা বড় দেখে দোকান খুলে দেয়। এরপর থেকে যখনই অপুর সোনার দরকার পড়তো সে সেই জাদুর পুকুরে গিয়ে তার জিনিস পেলে সেখান থেকে সোনা আনতো। একদিন যখন অপু সেই জাদুর পুকুরে সোনা আনতে এসেছিল তখন সে দেখলো সেখানে আর জাদুর পুকুর ছিল না। আরে, সেই জাদুর পুকুরটা কোথায় গেল? তখনই অপু সেই সুন্দরী মেয়েকে দেখতে পেল। তুমি আজকেও নিশ্চয়ই সোনা আনতেই এসেছো। গরিবদের সাহায্য করতে করতে আমার জাদুর পুকুরে সব জাদু শেষ হয়ে গেছে। এখন থেকে আমি আর থাকবো না, আমার যাওয়ার সময় হয়েছে। তুমি শেষবারের মতো আমার কাছে কিছু চাইতে পারো, কিন্তু তার জন্য তোমাকে তোমার কিছু মূল্যবান সম্পদ খরচ করতে হবে। আমার সম্পদ চাই না, আমার একটাই ইচ্ছে আমার দাদার কাটা পা আবার ফিরে পাক। নিজের দাদার এই অবস্থা দেখে আমার খুবই কষ্ট হয়। আমার দাদা আমার কাছে সম্পদের থেকে অনেক বেশি মূল্যবান। বেশ, কিন্তু তার আগে তোমাকে এই কাগজে লেখা 5টি গরিব পরিবারকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে। হয়তো এদের সাহায্য করলেই আমি আমার দাদার পা আবার ফিরে পাবো। এরপর অপু জাদুকরীর কথা মতো সমস্ত পরিবারে অর্থ দিয়ে সাহায্য করলো, কিন্তু সেখানে গিয়ে সে দেখলো তাদের প্রত্যেক পরিবারেই একজনের করে পা নেই, একদম তার দাদার মতোই। সবাই ঠিকই বলতো, একবার পা চলে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। আর আমি এই গরিব পরিবারগুলিকে সাহায্য করতে পেরে খুবই খুশি। এরপর থেকে অপু নিজের পরিবারের সাথে সুখে জীবন কাটাতে শুরু করে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে এখনই পাশের বেল নোটিফিকেশনটি অন করে দাও আর কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।